মোদি মমতা কথা লড়াই তুঙ্গে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুক্রবার। ৪০০ আসনে জয়ের আশা বিজেপির, ২০০টিও জুটবে না, জবাব তৃণমূলের। এবং আগামী অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের। ২ বছরে মূল্যস্ফীতি কমে আসবে ৬%। অর্থনীতি নিয়ে চিন্তা নেই বললেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে তারা। পাল্টা জবাবে তেল আবিবের সেনাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এ ঘটনার পর সতর্কতা উচ্চারণ করে ইরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার চেষ্টা করলেও বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইসরায়েলকে। উপায় না পেয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২টি দেশকে চিঠি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হিজবুল্লাহর এক সদস্য নিহতের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত তেমন কিছুই জানায়নি লেবানন ভিত্তিক সংগঠনটি। এ ঘটনার পর সতর্কতা উচ্চারণ করে ইরান জানায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সামান্যতম প্রতিশোধ নেয়ার চেষ্টা করলেও বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তেল আবিবকে। এ অবস্থায় তেহরানকে রুখতে কূটনৈতিকভাবে আক্রমণের ছক কষছে তেল আবিব। এর নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ৩২টি দেশকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও কথা হয়েছে। দেশটিকে প্রতিহত এবং দুর্বল করতে IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ারও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি শুরু করেছে EU। বিষয়টি নিশ্চিত করেছেন জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তেল আবিব আঞ্চলিক সংঘাতকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, আর সিরিয়ার দামেস্কের হামলাই ছিল তার প্রমাণ। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল চীন। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে রাইসি প্রশাসন একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যেও আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, সংঘাতে পশ্চিমারা সামনে থেকে ইসরায়েলকে সমর্থন দিলেও আড়াল থেকে চীন ও রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে। অবশেষে ভাঙল সেই নীরবতা। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে রাইসি প্রশাসন একাই যথেষ্ট বলে জানালো দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মধ্যপ্রাচ্য উত্তেজনা এড়াতেও দেশটি একাই যথেষ্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপও করেছেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর বেইজিং ইসরায়েলকে নয় বরং ইরানকেই সমর্থন দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখান থেকে জানা যায় পশ্চিমারা ইসরায়েলকে সরাসরি সমর্থন দিলেও পর্দার আড়ালে ইরানের ঢাল হিসেবে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। এছাড়া ইসরায়েলে ইরানের হামলার আগে থেকেই মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। শুধু তাই নয়, গেল বছর অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হয় ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে তারা। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 400 আসনে জয় পাবে বিজেপি। মঙ্গলবার শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় গিয়ে এমনটাই দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 200-র বেশি আসন বিজেপির কপালে জুটবে না বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। আর মাত্র একদিন, এরপরই শুরু হবে ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। শেষ মুহূর্তে প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণে ব্যস্ত সময় পার করছেন হেভিওয়েট প্রার্থীরা। মঙ্গলবার বালুরঘাটে দলীয় নির্বাচনী সভা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 4 জুন নির্বাচনের ফল ঘোষণার পর 400 আসনেই জয় পাবেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মমতার কঠোর সমালোচনাও করেন বিজেপির এই শীর্ষ নেতা। बंगाल और पूर्वी भारत के विकास के लिए हम लगातार मेहनत कर रहे हैं।
लेकिन बंगाल की टीएमसी सरकार ये कोशिश करती है कि मोदी की योजनाएं यहां के लोगों तक पहुंच न पाए, आपको इसका लाभ न मिले। তবে বাকযুদ্ধে পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির এমন বক্তব্যে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন 200 আসনও পাবে না বিজেপি, আর সিএ তো কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। একই দিনে শেষ মুহূর্তের প্রচারণার কাজে ময়নাগুড়িতে বিজেপিকে রীতিমতো তুলোধুনো করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপিতে কারা যাচ্ছে, যার অনেক টাকা, সিবিআই এর ভয়ে, ইডির ভয়ে, এনআইএ এর ভয়ে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে। তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব ভারতের এই নির্বাচন। প্রায় 97 কোটি ভোটার যখন নিজেদের মতামত দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন অনেক ভোটারই রাজনৈতিক দলগুলোর দুর্নীতি নিয়ে ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়াও। 19 এপ্রিল ভারতের 21টি রাজ্যে প্রথম দফার 120টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই প্রতিদ্বন্দ্বিতা করবেন 2000 প্রার্থী। দেশটিতে 2660টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনের এই যুদ্ধে লড়াই করবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের যে 3 রাজ্যে 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট গ্রহণ হবে এবারের নির্বাচনে। 19 এপ্রিল সেই হিসেবে উত্তরপ্রদেশে 8 আসন, বিহারের 4 আসন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের 3 লোকসভা আসনের ভোট। এছাড়াও মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ লোকসভার রাজ্য হলেও সেখানে 5 দফায় ভোট নেওয়া হচ্ছে। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। 543 আসনে লোকসভায় বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার ঘোষণা দিয়েছে। ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। গেলবার বিজেপি এনডিএ জোট 303 আসন পেয়েছিল, যেখানে লক্ষ্য ছিল 300 আসন, অর্থাৎ 2019 সালের চেয়ে এবার 100টি আসন বেশি পেতে চাইছে এই জোট। আর এ কারণেই প্রচারণায় আনা হয়েছে কৌশলগত বেশ কিছু পরিবর্তনও। উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে বিজেপি তাদের প্রধান প্রচারণা চালিয়েছে বলে মনে করা হয়। রাজ্য সরকারও বিজেপির রয়েছেন যোগীর মতো বুলডোজার চালানোর হুমকি দেয়া মুখ্যমন্ত্রী। বিহারের দিকেও গেরুয়া শিবিরের তীক্ষ্ণ প্রচার কৌশল, সেখানেও রাজ্য সরকার এনডিএর। তাছাড়া বন্ধু নীতিশ কুমার পুরোপুরি গেরুয়া শিবিরকে সমর্থন করবে বলেও মনে করছেন রাজনৈতিক মহল। মহারাষ্ট্রেও বিজেপি ক্ষমতায়, তাই বাড়তি সুবিধা নিশ্চিত। প্রথম দফার ভোটের তালিকায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গেল নির্বাচনে এই 3 জেলায় গেরুয়া শিবিরকে দিয়েছিল সংশ্লিষ্ট এলাকার ভোটাররা, তাই এই 3 আসনে গেরুয়া শিবির এবারও জয়ের আশা দেখছে। আর সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে কমপক্ষে 15টির বেশি নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী। সভায় অংশ নিচ্ছেন অমিত শাহ, রাজনাথ সিং এর মতো শীর্ষ বিজেপি নেতৃত্ব। তবে শেষ কথা বলবে জনতা, আর সেই কথা জানা যাবে 4 জুন ভোটের ফল প্রকাশের মধ্য দিয়ে। তাই বিজেপির সেই লক্ষ্য কতটুকু পূরণ হয় সেটা জানতে অপেক্ষা করতেই হবে সে সময় পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আগামী অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আগামী 2 বছরে মূল্যস্ফীতিও 6% নেমে আসার প্রত্যাশা করছে সংস্থাটি। এদিকে জিডিপি প্রবৃদ্ধি কমলেও দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার আইএমএফের বৈঠক শেষে একথা জানান মন্ত্রী। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2023 সালের মতো আগামী 2 বছরও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে 3.2%। তবে করোনা মহামারী ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত নিত্য নতুন নীতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো।
আর বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রেখে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব মোড়ল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দফতরে বিশ্ব অর্থনৈতিক অবস্থার সবশেষ আউটলুক প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয় 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.7%, যা পরের অর্থ বছর বেড়ে হবে 6.6%। এছাড়া সংকটে রাখা মূল্যস্ফীতিও প্রায় 2% কমে আসতে পারে 6%। Inflation continues to come down. Median inflation will decline from 4% at the end of last year to 2.8% by the end of this year and 2.4% at the end of 2025. এদিকে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এডিবি পূর্বাভাস দিলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে এসে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই, ভালো হচ্ছে প্রবৃদ্ধি। যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসেছি, আমি তো বলেছি আমরা রিকভার করছি। আইএমএফ এর সঙ্গে সুর মিলিয়ে মূল্যস্ফীতিতেও সুখবর দিলেন অর্থমন্ত্রী। উই আর কামিং ব্যাক অন ট্র্যাক, যেগুলো করা দরকার আমরা সেগুলোই করছি এবং তো আস্তে আস্তে রেসপন্ড করবে, তো রাতারাতি করে না। আইএমএফ এর হিসেবে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 6%, যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5% কম। উন্নয়ন অগ্রগতির বিপরীতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চড়া মূল্যস্ফীতি। সেক্ষেত্রে আইএমএফ এর এই বসন্তকালীন বৈঠকে সংস্থাটি যেমন বলছে আগামীতে কমবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার, তেমনি বাংলাদেশের অর্থমন্ত্রী জানালেন ধীরে ধীরে স্বস্তিতে আসবে মানুষের অবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির কুরগান অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা। স্থানীয় প্রশাসন জানিয়েছে 100 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি রাশিয়া। দিন দিন অবনতি হচ্ছে রাশিয়ার বন্যা পরিস্থিতির। দেশটির উরাল ও দক্ষিণ পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের নদীগুলোতে পানির স্তর ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, টোবল নদীর তীরে কুরগান অঞ্চলে নতুন করে ডুবেছে 3 শতাধিক বাড়ি ও 700 আবাসিক প্লট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 1,500 বাসিন্দা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, টোবল নদীর পানি 36 ফুট পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাজাখস্তান সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলেও বন্যা শুরু হয়েছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইসিম নদীর পানির স্তর দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ফলে ইসিমের অন্তত 65,000 মানুষকে জরুরিভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গেল 100 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি এ অঞ্চলের মানুষ। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল, দক্ষিণ পশ্চিম সাইবেরিয়া ও উত্তর কাজাখস্তানে ভারী বৃষ্টিপাত ও বরফ গলে ভয়াবহ বন্যার কবলে পড়ে রাশিয়া। অন্তরা সেন, সময় সংবাদ। মঙ্গলবার ভোর থেকে সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা। দেশটির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই পরিস্থিতিতে দুবাইয়ের মেট্রো রেলও বন্ধ রাখা হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। মঙ্গলবার ভোর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও আবার বন্যা। দেশটির বিভিন্ন সড়ক মহাসড়কে যান চলাচলে বাধার মুখে পড়ে। বন্ধ রাখা হয় দুবাইয়ের মেট্রো রেল। ব্যাহত হয়েছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল। বৃষ্টি ও জলাবদ্ধতায় বের হতে না পারার কারণে অনেকে ঘরবন্দি হয়ে পড়েন। বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আমিরাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা। বিশেষ করে আলাইন, শারজা, আজমান, দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি, আলকুশ, শেখ জায়েদ রোডে বন্যার কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুবাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা দেরা এবং বারদুবাইয়ে ছোট ছোট রাস্তা পানিতে ডুবে স্বাভাবিক চলাচলে দেখা দেয় স্থবিরতা। অবিরাম বৃষ্টির কারণে কর্মক্ষেত্রে যেতে পারেননি লাখ লাখ মানুষ। এদিকে দুর্যোগ অবস্থা মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসন জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। আরও 2-1 দিন দেশটি বৃষ্টির কবলে থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের বন্ধন আর কলকাতার সুচারু কারুকার্য সংস্থার উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। চলতি মাসের 9 থেকে 11 এপ্রিল কলকাতার বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজিত হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 224 জন শিশু কিশোর। তাদের মধ্যে সেরা 64 জনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পরিচালক মানসিকতা মিত্র সহ আরও অনেকে। কোনো প্রাণীর নেই শিল্প মানে যে সুন্দর জিনিস তৈরি করে, যে সুন্দরগুলো আমাদের কখনো দেখতে ভালো লাগে, কখনো শুনতে ভালো লাগে, দেখাশোনা দুই হয়। গান, নাটক, চলচ্চিত্র, ছবি আঁকা, সাহিত্য, কবিতা, গল্প ইত্যাদি। মানুষ ছাড়া কারণ নেই, কারণ মানুষের ভাষা আছে। ভাষাটা না থাকলে কোনো শিল্প হতো না, শিক্ষাই হতো। এই যে আকার অভিব্যক্তি যে কথা এতক্ষণ আলোচিত হচ্ছিল, যা কোনো দেশ, কোনো ভাষা, কোনো সংস্কৃতির সীমারেখা রাখে না, এটা একটা অদ্ভুত অভিব্যক্তি যেটা স্থান, কাল, পাত্র, ভাষা সবের বাইরে মানুষের মনের কথা অন্য মানুষকে তার নিজের মতো বুঝতে সাহায্য করে। একটা ছবি দেখে আমাদের ভালো লাগে, আমাদের চিন্তা চেতনায় কিছুটা ভাবনার উদ্রেক হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। লন্ডনে ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হলো চেরি ফুলের জীবনচক্র। এতে চোখের সামনে দেখা যায় চেরি কলি থেকে ফুলে পরিণত হওয়ার পুরো বিষয়টি। এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। ঝরে পড়ছে গোলাপি রঙের পাপড়ি, চোখের সামনেই ফুটছে চেরি ফুল। বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি এতটাই এগিয়েছে যে অতি প্রাকৃতিক বিষয়টিও যেন এক মুহূর্তের ব্যাপার। সম্প্রতি মিডিয়া কোম্পানি আউটারনেট এবং ন্যাশনাল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত হয় নেচার কনফিটি নামের একটি প্রদর্শনী। লন্ডনের এই অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয় চেরি ফুলের কলি থেকে প্রস্ফুটিত হওয়ার পূর্ণ বিষয়টি। এ সময় প্রদর্শনী স্থলের দেয়াল থেকে ছাদ পর্যন্ত ছিল ডিজিটাল চেরি ফুলের সমারোহ। Blossom Watch campaign, which has been ongoing since the last 4 years, and bring it to life on our immersive digital screens. মনোমুগ্ধকর চেরি ফুলের জীবনচক্র সম্পর্কে জানতে এ প্রদর্শনীতে ভিড় জমান অনেক দর্শনার্থী। অনেকেই আবার মেঝেতে শুয়ে উপভোগ করেন ডিজিটাল স্ক্রিনের চেরি ফুল ঝরে পড়ার দৃশ্য। কেউ কেউ আবার মুঠোবন্দি করেন সুন্দর মুহূর্তগুলো। বসন্ত এলেই প্রকৃতিতে লাগে নতুনের ছোঁয়া। প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খুব অল্প সময়ের জন্য ফোটে এই ফুল। কোথাও গোলাপি, কোথাও সাদা, কোথাও আবার দুই রঙের মিশেলেই প্রকৃতি প্রেমীদের কাছে ধরা দেয় চেরি ফুল। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।